এতক্ষণ যাবত তোমাদের এক নাম্বার কাছে কবিতা অংশের যে এমসিকিউ গুলো রয়েছে, তিনি কিন্তু তোমাদের যে এমসিকিউ যে কবিতাগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তার এমসিকিউ গুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়েছেন। এবার আমরা আলোচনা করব সহপাঠ বিষয় নিয়ে। সহপাঠে আমাদের রয়েছে একটি নাটক ও একটি উপন্যাস। প্রথমে রয়েছে সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু উপন্যাস। এই লাল সালু ও সিরাজউদ্দৌলা নাটক উপন্যাস ও নাটক নিয়ে আমরা আজকে এমসিকিউ গুলি দেখবো। তো সিরাজউদ্দৌলা নাটকের মূল কাহিনী কি, আমি কিছু আপনাদের বলছি সিরাজউদ্দৌলা নাটক নিয়ে সামান্য কিছু। যারা এই ক্লিপটি যারা তো সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে জেনেছো তারা একটু স্কিপ করে এমসিকিউ চলে যাবে, আর যারা জানেনি তারা কিন্তু এই সিরাজউদ্দৌলা নাটকের মূল কাহিনীগুলো আপনারা জেনে নেবেন। তো সিরাজউদ্দৌলা কি যে সিরাজউদ্দৌলার দাদা যে রয়েছে, তার দাদা কিন্তু সিরাজউদ্দৌলার দাদার জন্য সিরাজউদ্দৌলার নানা, মূলত নানা ছিলেন একজন বাংলার নবাব। তিনি কি করেছিলেন, তিনি এই তার যে পুত্র সন্তান তিনি কিন্তু হননি, তার তিনজন মেয়ে সন্তান হয়েছিল। এই তিনজন মেয়ে সন্তানের মধ্যে তার ছোট কন্যা যে রয়েছে, তার ছোট কন্যার মেয়ে বড় ছেলে কি সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু সিরাজউদ্দৌলাকে খুব বেশি পছন্দ করেন। তো তিনি এই সিরাজউদ্দৌলাকে কিন্তু বাংলার নবাব করেছিলেন কত বছর বয়সে, 23 বছর বয়সে কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। এবং এই সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন কিন্তু তিনি ইংরেজদের বিরুদ্ধে 3টি বিষয়ের উপর তিনি একটু বিদ্রোহ প্রকাশ করেছিলেন বা যুদ্ধ ঘোষণার জন্য একটি প্রস্তুতি নিচ্ছিলেন 3টি বিষয়ের উপর। প্রথম 3টি বিষয় হলো, ইংরেজরা প্রথমত তাদের দেশ থেকে প্রচুর পরিমাণে সৈন্য এবং অস্ত্র আমদানি করছিল, যাতে এ থেকে বোঝা যায় যে তারা বাংলার নবাবের বিরুদ্ধে কি করবে, তারা যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা একটি বোঝাচ্ছে, তারা যখন প্রচুর পরিমাণে সৈন্য এবং অস্ত্র আমদানি করছিল, এ থেকে বোঝা যায় কি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, মন প্রস্তুতি নিচ্ছে। এবার আমরা দেখবো দ্বিতীয় যে বিষয়টি রইল, দ্বিতীয় বিষয় হলো যে ইংরেজরা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা কৃষকদের কাছ থেকে এমন ফসল চাষ করা ছিল যে ফসল চাষ করলে ইংরেজদের লাভ হবে বাট কৃষকদের ক্ষতি হবে। এই ফসলগুলি চাষ করলে কি হবে, কৃষকদের ক্ষতি হবে। তারা কিন্তু কৃষকরা এই ফসলগুলো চাষ করতে চায় না। যেমন রয়েছে লবণ চাষ রয়েছে এবং নীল চাষ রয়েছে, আমরা সবাই জানি এই নীল চাষ করলে কিন্তু নীল চাষ ও লবণ চাষ করলে কিন্তু যে কৃষি যে জমিগুলো রয়েছে এই জমিগুলো কি উর্বরতা নষ্ট হয়ে যায়। তাই কৃষকরা নীল চাষ ও লবণ চাষ করলে তাদের ক্ষতি হয়। তো কৃষকরা এই কাজগুলো করতে চায় না, বাট ইংরেজরা তাদের কাছে জোর করে এই কাজগুলো করিয়েছে। তৃতীয় পয়েন্ট হলো, নবাবের দরবারে একজন বিশ্বাসঘাতক ছিল। এই বিশ্বাসঘাতককে কি করেছিল নবাব, বের করে দিয়েছিলেন তার দরবার থেকে। তারপর এই যে বিশ্বাসঘাতক ছিল, এই বিশ্বাসঘাতক কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যুক্ত হয়। এই বিষয় নিয়েও কিন্তু আমাদের নবাব ক্ষুব্ধ হয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে। তো এবার আমরা এই যে 3টি পয়েন্ট ভাই আমি বলেছি তোমাদের, এই 3টি পয়েন্ট যদি আপনার বইয়ে একটু ভালোভাবে একটু দেখে যাবেন, এই 3টি পয়েন্ট থেকে কিন্তু আমাদের সিকিউ আসার সম্ভাবনা একটু বেশি এবং এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। লাল সালু উপন্যাস, এই লাল সালু উপন্যাস নিয়ে আমি আপনাদের কিছু বলে দিই এমসিকিউ যাওয়ার আগে। লাল সালু উপন্যাসে যে রয়েছে, লাল সালু উপন্যাস হলো একটি আগের যে গ্রামের সভ্যতা রয়েছে, গ্রামীণ সভ্যতা, এই গ্রামীণ সভ্যতার যে আগের মানুষগুলো কি করেছিল, একটি অন্ধবিশ্বাসে কি করেছে, তারা কুসংস্কারগুলো বিশ্বাস করছে। যেমন এর মধ্যে রয়েছে তারা এই লাল সালু উপন্যাসে মূলত একটি মাজারকে কেন্দ্র করে এই উপন্যাসটি তৈরি করা হয়েছিল। এই মাজারকে কেন্দ্র করে একটি উপন্যাস তৈরি করা হয়েছিল। আর এখানে যে লাল সালু, এই লাল সালু মূলত এসেছে সালু শব্দের অর্থ কি, কাপড়। এই লাল অর্থ লাল, এই মাজারের উপর কিন্তু একটি লাল কাপড় দিয়ে ঘেরা হয়েছিল। এই এই জন্য যে উপন্যাসের নাম দেওয়া হয়েছে লাল সালু। এই লাল সালু উপন্যাসে একজন মূলত একজন ক্যারেক্টার হলো আমাদের মজিদ। এই মজিদ কি ছিল, লাল সালু উপন্যাসের মূল ক্যারেক্টার তার মজিদের। এই মজিদ কিন্তু মানুষকে গ্রামের যে মানুষগুলো রয়েছে, গ্রামের মানুষগুলিকে মজিদ উস্লিয়ে তার পক্ষে নিয়েছিল। যেমন তাদের একজন পীরের নাম ছিল, এই পীর তাকে স্বপ্নে দেখিয়েছে যে এই পীরের মাজারে, তাদের এই গ্রামে কিন্তু এই পীরের মাজার, এই পীর তাকে স্বপ্নে দেখিয়েছে সে এই গ্রামের উন্নতি করতে এসেছে। তো এরকম কুসংস্কার নিয়ে কিন্তু লাল সালু উপন্যাসে আলোচনা করা হয়েছে। তোমরা যারা লাল সালু উপন্যাস, তো তোমরা যেহেতু ভাই এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা কি করছো, তোমরা এই লাল সালু উপন্যাসও কিন্তু পড়েছো এবং সিরাজউদ্দৌলা নাটকও পড়েছো। তোমরা কিন্তু 2 বছর এই ক্লাসে পড়েছো। তো এই বইগুলো কিন্তু তোমরা 2 বছর যেহেতু পড়েছো, সেহেতু কিন্তু তোমরা এই যে নাটক উপন্যাস এগুলো একটু হলেও কিন্তু আপনারা পড়েছো, বুঝছো। তো এবার আমরা যাবো এমসিকিউ, দেরি না করে এমসিকিউ ক্লাসটা আমরা শুরু করে দিই। তো আমাদের এমসিকিউ আসলে কি, সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এই সিরাজউদ্দৌলা নাটক যে রয়েছে, এই সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছিলেন যে এই ঐতিহাসিক নাটকটি লিখেছিলেন কি, সিকান্দার আবু জাফর। তিনি কিন্তু বাংলার আগের যে একটি পরিস্থিতি, পলাশী যুদ্ধ বা নবাবের যে সময়কাল ছিল, এই সময়কালকে একটু ঐতিহ্য তুলে ধরেছেন কি এই সিরাজউদ্দৌলা নাটকে। সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কি 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নাকি 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন,
নাকি 1918 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, নাকি 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তো আমরা যে এই যে কবি পরিচিতি যদি আমরা পড়ে যাই, কবি পরিচিতি যদি আমরা পড়ে যাই, তাহলে তার জন্ম মৃত্যু, তিনি কি কি উপন্যাস লিখেছেন, সেগুলি সম্পর্কে আমরা একটু জেনে যাব। তো আমরা তোমাদের বইয়ে যে কবি পরিচিতিটি রয়েছে, এই কবি পরিচিতি তুমি ভালোভাবে পড়ে যাবে। আর কবি পরিচিতি থেকে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে এবং শব্দার্থ টিকা যেগুলো রয়েছে, এখান থেকে কিন্তু ভাই বেশি করে এমসিকিউ আসে তোমাদের। তো সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? সিকান্দার আবু জাফর 1970 খ্রিস্টাব্দে 17 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। সরি, 17 নয়, 17। তিনি তিনি কিন্তু 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, বা 17 সালে, 1917 সালে কি করেছেন? জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা দেখব 2 নম্বর এমসিকিউ। সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রংপুর, সাতক্ষীরা, নাকি রাজবাড়ী, নাকি বরিশাল? সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রংপুরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। সাতক্ষীরা যে রয়েছে, সাতক্ষীরাও কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। বরিশালেও কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বা তার জন্মস্থান কোথায়, এটা কি তোমরা জানো? সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়? সিকান্দার আবু জাফর কিন্তু রাজবাড়ী যে রয়েছে, এই রাজবাড়ী কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই যে আমার এর আনসার হবে সিকান্দার আবু জাফর রাজবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এবার যদি আমরা ভাইয়া এই লেখক পরিচিতি পড়ে চাই, তাহলে কিন্তু যে এই এমসিকিউ গুলি রয়েছে, এগুলো কিন্তু আমরা ইজিলি লেখক পরিচিতি থেকে কিন্তু ভাইয়া আমাদের 2 থেকে 3টি এমসিকিউ আসে। তো আপনারা ইজিলি আনসার করতে পারবেন, বা সিকিউ চলে আসতে পারে অনেক সময়। তো এখন 3 নাম্বার রয়েছে, আমাদের সংগ্রাম চলবেই, গানটির রচয়িতা কে? আমাদের সংগ্রাম যে রয়েছে, আমাদের সংগ্রাম চলবেই, এই গানটির রচয়িতা কে ভাইয়া? তোমরা কি জানো এই গানটির রচয়িতা কে? নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ, নাকি কাজী মুতাহার হোসেন, নাকি সিকান্দার আবু জাফর, নাকি নজরুল? কে এই গানটির রচয়িতা? নজরুল যে রয়েছে, নজরুল কি করেছেন? কাজী নজরুল ইসলাম। এখানে কাজী নজরুল ইসলাম আসেনি, শুধু নজরুল এসেছে। তিনি হলেন কি আমাদের জাতীয় কবি। তিনি এই গানটি লিখেছেন, তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তিনি এই গানটি লিখেছেন। সিকান্দার আবু জাফর, নাকি কাজী মুস্তার হোসেন, নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ? কে এই গানটির রচয়িতা? এই গানটির রচয়িতা কিন্তু সিকান্দার আবু জাফর। আমাদের সংগ্রাম চলবে, এই গানটির রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। এখানে যে এই যে এটি হবে আমাদের আনসার। 4 নম্বর রয়েছে, ডামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ডামা যে শব্দ রয়েছে, এটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ, গ্রিক ভাষা থেকে, নাকি ফার্সি ভাষা থেকে, নাকি ইংরেজি ভাষা থেকে, নাকি পর্তুগিজ ভাষা থেকে? ডামা শব্দটি এসেছে কি কোন ভাষা থেকে ভাই? তোমরা কি জানো ডামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমাদের সমাজে অনেক কুলাপানি রয়েছে, যারা তাদের বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলে আমি ওই ডামাটি দেখে আসলাম। তারা কি জানো ডামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অনেকেই বলবে ইংরেজি ভাষা থেকে এসেছে, অনেকেই বলবে পর্তুগিজ ভাষা থেকে এসেছে, অনেকেই বলবে ফার্সি ভাষা থেকে এসেছে। না, এই ডামা শব্দটি কোনো এই ফার্সি, ইংরেজি, পর্তুগিজ এই তিনটি ভাষা থেকে কিন্তু আসেনি। ডামা শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। বুঝতে পারছো ডামা শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। 5 নম্বরে হলো আমাদের ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত? এই ট্র্যাজেডি নাটক রয়েছে, এই ট্র্যাজেডি নাটকটি কোন রসে আচ্ছাদিত? করুণ, নাকি বীর, নাকি মধুর, নাকি সিঙ্গার? এই ট্র্যাজেডি নাটকটি রয়েছে, এটি কোন রসে আচ্ছাদিত? এটি মূলত করুণ যে রস রয়েছে, এই করুণ রসে কিন্তু এই ট্র্যাজেডি নাটকটি আচ্ছাদিত। তো আমাদের আনসার হবে ক। এবার আমরা দেখবো 6 নম্বর যে এমসিকিউ রয়েছে। 6 নম্বরে 6 নম্বরে হলো প্রথম স্নাতক বাংলা নাটক কোনটি? প্রথম স্নাতক যে বাংলা নাটকের মধ্যে প্রথম স্নাতক অর্জন করেছে কোন নাটকটি, বা বাংলা নাটক কোনটি? বাংলার মধ্যে প্রথম স্নাতক অর্জন করেছে কোন নাটকটি? অভিজ্ঞান অভিজ্ঞান শকুন্তলা, নাকি শর্মিষ্ঠা, নাকি কুল সর্বস্ব, নাকি রত্নাবলী? কোন নাটকটি বাংলার প্রথম স্নাতক অর্জন করেছিল, বা স্নাতক যে ডিগ্রি রয়েছে, এই স্নাতক ডিগ্রিটি কোন, এখানে ডিগ্রি প্রকাশ করেনি, শুধু বলেছে প্রথম স্নাতক। এর উত্তর হবে কি সমস্যা। এই সমস্যা যে নাটকটি রয়েছে, এই সমস্যা নাটকে প্রথম স্নাতক অর্জন করেছিল। এই সমস্যা নাটকের লেখক কে? সমস্যা নাটকের লেখক হলো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কি? এখানে আরেকটি প্রশ্ন আমাদের সিকে চলে আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি রচনা করেছিলেন বা লিখেছিলেন, এবং এই নাটকটি কি প্রথম স্নাতক বাংলা নাটক হিসেবে পরিচিতি হয়েছিল? আমরা অবশ্যই দিতে পারবো হ্যাঁ। মাইকেল মধুসূদন দত্ত সমস্যা নাটকটি লিখেছিলেন, এবং তার এই নাটকটি প্রথম স্নাতক বাংলা নাটক হিসেবে গ্রহণ করা হয়েছিল। এবার 7 নম্বর এমসিকিউ হলো সমস্যা নাটকের রচয়িতা কে? আমি আগেই বলেছিলাম না ভাইয়া, এই যে এই 5-6 নম্বর এমসিকিউ বলেছিলাম সমস্যা নাটকের লেখক কি? মাইকেল মধুসূদন দত্ত। তো আমাদের এখানে যখন 7 নম্বর এমসিকিউ আবার এটা রিপিট হয়ে গেল, সমস্যা নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। বুঝতে পারছো? এবার আমরা 8 নম্বর এমসিকিউ দেখবো, সিরাজউদ্দৌলাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? সিরাজউদ্দৌলা রয়েছে, তাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? ঐতিহাসিক চরিত্র, নাকি কমেডি চরিত্র, নাকি বাঙালি জাতির বীর, নাকি জাতীয় শত্রু?
সিরাজউদ্দৌলা যে রয়েছে আমাদের নবাব, তাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? সিরাজউদ্দৌলাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? বাঙালি জাতির বীর। সিরাজউদ্দৌলাকে কিন্তু বাঙালি জাতির বীর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার আমাদের সিকিউ চলে আসতে পারে। সিকিউ আসতে পারে বাঙালি জাতির বীর হিসেবে কাকে পরিচিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল? আমরা অবশ্যই লিখতে পারবো যে বাঙালি জাতির বীর হিসেবে আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে, বাংলার নবাব বা আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমাদের 9 নম্বর এমসিকিউ হলো ইংরেজরা ভারতে এসেছিল কেন? তোমরা কি জানো ইংরেজরা কেন ভারতে এসেছিল? ব্যবসা করতে, না ব্যবসা বাণিজ্য করতে, নাকি রাজনৈতিক শাসন করতে, নাকি রাজনীতি করতে, নাকি বসবাস করতে? ইংরেজরা কিন্তু তারা কিন্তু আমাদের এই ভারতবর্ষে এসেছিল কিসের জন্য? বসবাস করতে কিন্তু তারা এই ভারতবর্ষে এসেছিল না। তারা যে রাজনীতি করতে এসেছে, তারা কিন্তু রাজনীতি করতে এসেনি। তারা প্রথমত এসেছে ভারতে তারা প্রথমে এসেছে কি উদ্দেশ্য নিয়ে? তারা প্রথমে ভারতে এসেছে বাণিজ্য করতে। এই বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা প্রথম ভারতে আসে। বুঝতে পারছো? ইংরেজরা ভারতে এসেছিল কেন? বাণিজ্য করতে। বা এবার আমরা আমাদের শিখে আসতে পারি বাণিজ্য করতে কারা ভারতবর্ষে এসেছিল বা ভারতে এসেছিল? আমরা অবশ্যই আনসার করতে পারবো বাণিজ্য করতে কিন্তু ইংরেজরা ভারতে এসেছিল। বুঝতে পারছো? ইংরেজরা কি করেছিল? বাণিজ্য করতে ভারতে এসেছিল। এই যে 10 নম্বর হলো বাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? বাস্কো দা গামা যে রয়েছে তিনি কত সালে ভারতে এসে পৌঁছান? তিনি কিন্তু একজন পর্তুগিজ পর্তুগিজ নয়, বাস্কো দা গামা পর্তুগিজ। তিনি কিন্তু একজন পর্তুগিজ দার্শনিক, পর্তুগিজ নাবিক। বাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? 1487 সালে? না ভাই, 1487 সালে কিন্তু বাস্কো দা গামা ভারতে পৌঁছাননি। 1492 সালে? না, 1492 সালে কিন্তু পৌঁছাননি। তিনি মূলত বাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1497 সালে বা 97 খ্রিস্টাব্দে। এখানে যেহেতু সালে প্রকাশ করা হয়েছে, তাহলে আমরা আনসার করতে হবে, আনসার দিতে হবে। খ্রিস্টাব্দ দিলে কিন্তু হবে না, খ্রিস্টাব্দ দিলেও হবে, বাট আমরা এখানে কত দিয়েছে? সালে। তো আমরা এখানে বলবো 1497 সালে কি বাস্কো দা গামা ভারতে এসে পৌঁছান। এবার আমরা দেখবো 11 নাম্বার এমসিকিউ। আমাদের কিন্তু এই সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু 10টি এমসিকিউ শেষ হয়ে গেল। তো 11 নাম্বার হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অনুমতিতে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অনুমতিতে বা কোন সম্রাটের বা কোন নবাবের অনুমতিতে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? বাবর যে রয়েছে, বাবরের অনুমতিতে কিন্তু এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে কুঠি স্থাপন করেনি। নাকি আকবর, নাকি হুমায়ুন, নাকি জাহাঙ্গীর, এই যে সম্রাটগুলো রয়েছে তার অনুমতি নিয়ে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের কুঠি স্থাপন করেছিলেন জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর যে নবাব রয়েছেন বা সম্রাট রয়েছেন, তার অনুমতি নিয়ে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? ভারতবর্ষে বাণিজ্য করতে কুঠি স্থাপন করেছিল। এখানে 12 নম্বরে হলো অবাধ বাণিজ্যের ফরমান দেয় কোন সম্রাট? অবাধ বাণিজ্যের ফরমান দেয় কোন সম্রাট? অবাধ যে বাণিজ্য রয়েছে, অবাধ বাণিজ্যের ফরমান দেন কোন সম্রাট? বাবর, নাকি আকবর, নাকি হুমায়ুন, নাকি ফারুক শিওর? এখানে কোন সম্রাট অবাধ বাণিজ্যের ফরমান দেন? আমাদের আনসার হবে যে হুমায়ুন। হুমায়ুন কিন্তু এর ফরমান দেননি। বাণিজ্য করার ফরমান কি? অবাধ বাণিজ্য করার ফরমান দেননি। আকবরও কিন্তু দেননি, বাবরও কিন্তু দেননি। দিয়েছেন কে? ফারুক শিওর। এই ফারুক শিওর কি করেছিলেন? অবাধ বাণিজ্য করার ফরমান দিয়েছিলেন। 13 নম্বর এমসিকিউ দেখবো আমাদের সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? সিরাজউদ্দৌলা রয়েছে, সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? মানে তাকে প্রধান প্রতিবন্ধক, তার প্রতিনিধি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কে? প্রথম কে ষড়যন্ত্র করেছিল? যে প্রাসাদ ষড়যন্ত্র বুঝাচ্ছে যে এখানে প্রাসাদের যে মন্ত্রী বা প্রাসাদের যে নবাবে যারা বসবাস করতো, তার পরিবার থেকে হতে পারে বা তার বিভিন্ন আত্মীয় স্বজন হতে পারে, তাকে কি প্রধান প্রতিবন্ধকতা বলা হিসেবে প্রধান প্রতিবন্ধক করেছিল? না, পরিবার যে রয়েছে পরিবারের প্রতি না, পরিবারের প্রতি কিন্তু তিনি প্রধান প্রতিবন্ধকতা নেননি। নিয়েছেন ফরাসি ষড়যন্ত্র নাকি ইংরেজ ষড়যন্ত্র? সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? ইংরেজ ষড়যন্ত্র। ইংরেজরা যে ষড়যন্ত্র করেছিল তার এই প্রধান প্রতিবন্ধকতা। তো আমাদের 14 নম্বর এমসিকিউ হলো পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? আমরা সবাই কিন্তু জানি ভাই পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল। আমাদের আমরা সবাই থেকে যারা পড়েছি, যে সমাজ যে বই রয়েছে, এই সমাজ বই কিন্তু এই পলাশীর যুদ্ধ সম্পর্কে ভালোভাবে একটু আলোচনা করা হয়েছে। এই পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? আমরা সবাই জানি পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। কি হয়েছিল? পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এবার দেখবো আমরা পলাশীর যুদ্ধে ইংরেজদের
সেনা সংখ্যা ছিল কতজন, এখানে সংখ্যা আসেনি। পলাশির যুদ্ধে ইংরেজদের সেনা ছিল কতজন, 5,000, 4,000, 3,000 নাকি 2,000? পলাশির যুদ্ধে ইংরেজদের সেনা কতজন ছিল? প্রায় 2,000। বুঝতে পারছো ভাইয়া? এই ইংরেজরা 2,000 সৈন্য সংখ্যা নিয়ে কিন্তু কি করেছিল, আমাদের নবাবকে পরাজিত করেছিল পলাশির যুদ্ধে। বুঝতে পারছো? তারা কিন্তু 2,000 সৈন্য সংখ্যা নিয়ে নবাবকে পরাজিত করেছিল। এবার আমরা দেখবো 16 নম্বর এমসিকিউ। কত সময় লাগে নিশ্চয় দিতে। 16 নম্বর হলো সিরাজউদ্দৌলার সেনা ছিল প্রায় কতজন? সিরাজউদ্দৌলা যে নবাব, আমাদের নবাব সিরাজউদ্দৌলার সেনা প্রায় কতজন ছিল? 55,000, সরি 45,000, নাকি 55,000, নাকি 65,000, নাকি 75,000? আমাদের নবাবের সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কত ছিল? তার মানে ওখানে বোঝা যাচ্ছে যে আমাদের নবাব কিসের জন্য পরাজিত হয়েছিলেন। ইংরেজদের সেনা ছিল যেহেতু 2,000 ইংরেজদের সেনা ছিল, তো এখানে আমাদের বুঝেছে 45। যদি আমরা ধরি আমাদের 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 নবাবের সৈন্য সংখ্যা ছিল 45,000, তাহলে কি 2,000 সৈন্য নিয়ে কিন্তু ইংরেজরা আমাদের নবাবের সাথে পরাজিত, নবাবের সাথে যুদ্ধ বিজয় করতে পারবে না? কিন্তু যুদ্ধ বিজয় করতে পারেনি, বাট তবুও কিন্তু তারা ইংরেজরা কি করেছিল, 2,000 সৈন্য সংখ্যা নিয়ে তারা এই যুদ্ধটি জয় করেছিল। কারণ আমাদের নবাবের যে 5জন না 7জন প্রধান সেনাপতি ছিল, এর মধ্যে কিন্তু দুজন নাকি 3জন সেনাপতি, প্রধান সেনাপতি যারা রয়েছে, তারা কিন্তু তাদের সৈন্য সংখ্যা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তার ফলে কি হয়েছিল, নবাব এই পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিল। আমাদের নবাব সিরাজউদ্দৌলার সেনা সংখ্যা ছিল প্রায় 65,000। 65,000 সৈন্য সংখ্যা নিয়েও কিন্তু কি করেছিলেন, তিনি 65,000 সৈন্য সংখ্যা নিয়েও কিন্তু তিনি ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধটি হেরেছিলেন। ভিক্টোরি অর ডেথ সংলাপটি কে বলেন? ভিক্টোরি অফ ডেথ সংলাপটি কে বলেন? নবাব সৈন্য, নাকি গ্যানেট, নাকি ফরাসি সৈন্য, নাকি হলওয়েল? কে এই সংলাপটি বলেছিলেন? এই সংলাপটি বলেছেন কি? ভিক্টোরি অর ডেথ এই সংলাপটি বলেছিলেন হলওয়েল। হলওয়েল কিন্তু এই সংলাপটি বলেছিলেন। মানে স্বাধীনতা ও জীবন, এর বাংলা হবে স্বাধীনতা ও জীবন। সংলাপটি কে বলেছিলেন? হলওয়েল। তো এখন 18 নম্বর এমসিকিউ হলো আমাদের 1756 সালের 15ই জুন থেকে কলকাতার নাম কি হয়? 1756 সালে 15ই জুন থেকে যে কলকাতা যে এখন রয়েছে, এই কলকাতার নাম কি হয়েছিল? এরকম বলছে, আলীনগর, নাকি জাহাঙ্গীরনগর, নাকি কাশিমপুর, নাকি মতিঝিল? এই কলকাতার নাম কি হয়েছিল? জাহাঙ্গীরনগর কিন্তু হয়নি, কাশিম বাজার যে রয়েছে কাশিম বাজার কিন্তু হয়নি, নাকি মতিঝিল হয়েছিল? মতিঝিলও কিন্তু হয়নি, হয়েছে কি? আলীনগর। হ্যাঁ, 1756 সালে 15ই জুন থেকে কলকাতার নাম কি হয়েছিল? আলীনগর। আমাদের 19 নম্বর এমসিকিউ হলো, নবাব দরবারের কোম্পানির প্রতিনিধি কে? নবাবের দরবার যে রয়েছে, নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কে? যেমন কোম্পানির প্রতিনিধি কিন্তু একজন নবাবের দরবারে এসে বসতো, বা নবাবকে নবাবকে বিভিন্ন পরামর্শ দিত কিভাবে তারা লাভ করতে পারবে, এরকম বলেছে। নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কে? রাইট, নাকি ওয়াটসন, নাকি হলওয়েল, নাকি গ্যানেট? নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কিন্তু কে ছিল? এই যে ওয়াটসন যে রয়েছে, তিনি কিন্তু কি ছিলেন? নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি ছিলেন। এবার আমরা দেখবো যে 20 নম্বর যে এমসিকিউ, ফরাসি অধিকৃত এলাকা কোনটি? ফরাসি যে অধিকৃত এলাকা রয়েছে, এই ফরাসি অধিকৃত এলাকা কোনটি ভাইয়া? ফরাসি অধিকৃত এলাকা আলীনগর, নাকি চন্দননগর, নাকি কাশিম বাজার, নাকি ফোর্ট উইলিয়াম? কোনটি যে ফরাসি যে অধীনগর ছিল, মানে এই ফরাসিরা কোন নগরে তারা বেশি বেশি করে বসবাস করতো, বা কোন নগরে তারা বিশেষ করে তাদের কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল? আলীনগর যে রয়েছে, আলীনগরে কিন্তু তারা এই কাজটি করেনি। আলীনগর ছিল কি, কলকাতার নাম ছিল কি? আলীনগর। যে 1756 সালে 15 জুনের পর থেকে কলকাতার নাম ছিল আলীনগর। তারা কিন্তু আলীনগরে কিন্তু এই ফরাসি অধিকৃত এলাকা করেনি। চন্দ্রনগর যে রয়েছে, নাকি কাশিম বাজার রয়েছে, নাকি ফোর্ট উইলিয়াম? এই যে এখানে রয়েছে কি ফোর্ট উইলিয়াম, এখানে কিন্তু হয়নি। তো কাশিম বাজারে কিন্তু ফরাসি অধিকৃত এলাকা হয়নি। তাহলে হয়েছিল কোন এলাকায়? চন্দ্রনগর যে এলাকাটি রয়েছে, চন্দ্রনগর এলাকায় কিন্তু কি হয়েছিল? ফরাসি অধিকৃত এলাকা হয়েছিল চন্দ্রনগরে। এবার আমরা যাবো 21 নম্বর এমসিকিউ এ। আরে ভাই, এত সময় এসেছে। এখানে ক্লাইভের মতে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে? যে ক্লাইভ কি? ক্লাইভ হলো একজন ইংরেজ সৈন্য বা ইংরেজ সৈন্যের সেনাপতি। এই ক্লাইভের মতে সে যুগের
এখানে হচ্ছে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে? তখনকার কিন্তু সময় কিন্তু যখন এই নাটকটি রচিত হয়েছিল বা যখন এ গড়াটি করেছিল তখন কিন্তু ক্লাইভের মতে তাদের এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? রাজ রাজবল্লভ নাকি জগৎ শ্রেষ্ঠ নাকি উমিচাঁদ নাকি মীর জাফর? কে ওই যুগের সেরা বিশ্বাসঘাতক? এখানে আছে উমিচাঁদ যে রয়েছে, উমিচাঁদ হলো কি এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? উমিচাঁদ। ক্লাইভের মতে এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? ক্লাইভের মতে এই যুগের সেরা বিশ্বাসঘাতক হলো উমিচাঁদ। এখানে আসছে 22 নম্বরে হলো মোহাম্মদী বেগম কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিলেন? মোহাম্মদী যে বেগম রয়েছিলেন এই মোহাম্মদী বেগমকে কিন্তু সিরাজের যে বাবা সিরাজুদ্দৌলার বাবা কি ছিলেন? সিরাজুদ্দৌলার বাবা কিন্তু মোহাম্মদী বেগমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেছিলেন। তো এই মোহাম্মদী বেগম কি করেছিল? সিরাজুদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিসের জন্য? এই টাকার লোভে কিন্তু মানুষের নিজের ভাইকে হত্যা করে টাকার জন্য, বা টাকার জন্য মানুষ এমন নিচে নামতে পারে এটা কোনো কথাই নেই। তো মোহাম্মদী বেগম কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করেছিলেন? 10,000 টাকার বিনিময়ে, 8,000 টাকার বিনিময়ে, 6,000 টাকার বিনিময়ে নাকি 5,000 টাকার বিনিময়ে? মোহাম্মদী যে বেগম রয়েছেন তিনি কিন্তু 5,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হন বা রাজি হয়েছিলেন। 23 নম্বর এমসিকিউ হলো সিরাজউদ্দৌলার হত্যার তারিখ কত? 2 জুলাই 1757 নাকি 3 জুলাই 1757 নাকি 4 জুলাই 1757 নাকি 5 জুলাই 1757? সিরাজউদ্দৌলার হত্যার তারিখ হলো 3 জুলাই 1757। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সিরাজউদ্দৌলার মৃত্যু তারিখ হলো 1757 সালে 3 জুলাই বা 3 জুলাই 1757। এবার আসলে আমাদের 24 নম্বর এমসিকিউ হলো সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য কোথায়? সিরাজউদ্দৌলা নাটক যে রয়েছে এই নাটকের শেষ দৃশ্য কোথায় গড়েছিল? পলাশীর যুদ্ধের প্রান্তরে নাকি জাফরগঞ্জের জাফরগঞ্জের কয়েদখানায় নাকি ফোর্ট উইলিয়াম নাকি মুর্শিদাবাদে? এই সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্যটি কোথায় হয়েছিল? সিরাজউদ্দৌলা নাটকে তোমরা যারা পাঠ্য বইটি পড়েছো বা পাঠ্য বইয়ের যে নাটকটি এই নাটকটি রয়েছে যারা এই পাঠ্য বইটি ভালোভাবে পড়াশোনা করেছো তারা কিন্তু জানতে পারবে সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য হলো জাফরগঞ্জের কয়েদখানায়। এখন আমাদের 25 নম্বর এমসিকিউ হলো সিকান্দার আবু জাফর ছিলেন কি? এই যে সিকান্দার আবু জাফর এই নাটকটির মূল লেখক যে রয়েছে এই নাটকটির লেখক কি? সিকান্দার আবু জাফর কবি ছিলেন, একজন কবি ছিলেন, গীতিকার ছিলেন, নাট্যকার ছিলেন। তো এর আনসার হবে তিনটি। সিকান্দার আবু জাফর কি ছিলেন? কবি ছিলেন, নাট্যকার ছিলেন এবং গীতিকার ছিলেন। তিনি এই তিনটি বিষয় কিন্তু তার মধ্যে তিনটি বিষয় কিন্তু তার একটি ভালো একটি অভিজ্ঞতা ছিল। বুঝতে পারছেন সিকান্দার আবু জাফর কি ছিলেন? কবি ছিলেন, গীতিকার ছিলেন এবং নাট্যকার ছিলেন।